ইরান থেকে বাংলাদেশের জন্য দ্বিতীয় বার্তা। আমেরিকা এবার ইরানে আক্রমণ করেছে, কিন্তু সে আক্রমণের ফলে ইরান পাল্টা জবাব দিচ্ছে। তাহলে বাংলাদেশ কি করবে? ইরান থেকে বাংলাদেশে এবারের বার্তায় আমরা কি শিখতেছি? আমাদের নিজস্ব কোনো সামরিক কাঠামো নেই। এই মুহূর্তে যদি বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, বাংলাদেশ কি এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারবে? ইরানের সামরিক বহরে বিপুল পরিমাণ ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, একই সাথে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, একই সাথে ইরানে রয়েছে বিপুল পরিমাণ ড্রোন। সারা বিশ্বে ড্রোন শক্তির দিক দিয়ে ইরান রয়েছে তৃতীয় নম্বরে, 3 নম্বরে রয়েছে ইরান সারা পৃথিবীর মধ্যে। এবার বুঝেন, ভ্যারিয়েন্টের দিক দিয়ে ইরান সারা পৃথিবীতে 1 নম্বরে রয়েছে। প্রিয় ভাইরা, এবার আপনি আমাকে বলুন, বাংলাদেশ যদি এই মুহূর্তে আক্রান্ত হয়, পুরো ভিডিওটি দেখুন। আপনার মূল্যবান সময় আশা করি নষ্ট হবে না। স্বাধীনতার পর বাংলাদেশ এখনো পর্যন্ত দক্ষ কোনো পররাষ্ট্রমন্ত্রী পায়নি। যারাই ক্ষমতায় এসেছে তিনি তার খুব আস্থাভাজন একজনকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যারাই নির্বাচিত হয় তার অদক্ষতার পরিচয় দেয় এক্ষেত্রে, কারণ তিনি তার খুব কাছের একজনকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন, যিনি কূটনৈতিক চ্যানেলে একেবারে অনভিজ্ঞ। আপনি দেখেন, 2000 সালের পর থেকে এখন পর্যন্ত যারা এই দায়িত্ব গ্রহণ করেছে তাদের ক্যারিয়ার ছিল ভিন্ন, কেউ অর্থনীতিবিদ, কেউ শিক্ষাবিদ, কিন্তু পররাষ্ট্রগতভাবে তাদের ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই। কূটনৈতিক চ্যানেলে তাদের অভিজ্ঞতা একেবারে শূন্য। বাংলাদেশ যে অস্ত্র তৈরি করবে কিংবা অস্ত্র ক্রয় করবে সেটার উপর একটা চাপ থাকে, আন্তর্জাতিক চাপ থাকে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, এটা পুরো দুনিয়ার ক্ষেত্রে প্রতিটা রাষ্ট্রের উপর একটা চাপ প্রয়োগ করা হয়। এমনকি ভারতও এই চাপ থেকে নিহাত বৃথা যায় না। ভারতও বিপুল পরিমাণ চাপ সহ্য করে এই অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে, অস্ত্র তৈরির ক্ষেত্রে। আপনি ভারতের সর্বশেষ S-400 ক্রয়ের হিসাবটা দেখেন। আমেরিকার সাথে রাশিয়ার মৌন যুদ্ধ চলতেছে, রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধ ভাব। সেই ভারত কূটনৈতিক চ্যানেলকে পরাজিত করে ভারত রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল ক্রয় করেছে। এর ফুল কৃতিত্ব ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আমি নীতিগতভাবে প্রচণ্ডভাবে ভারত বিরোধী, কিন্তু এস জয়শঙ্করের যে কূটনৈতিক চ্যানেল এটা বেশ শক্তিশালী। রাশিয়ার কাছ থেকে যারাই S-400 মিসাইল ক্রয় করেছে আমেরিকা তাদেরকে বয়কট করেছে। তাদের বিরুদ্ধে আমেরিকা কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আপনি দেখেন, যখন ভারত এটা ক্রয় করেছে এস জয়শঙ্কর তিনি কূটনৈতিক চ্যানেলে আমেরিকাকে পরাজিত করেছে। এবার বুঝেন, আমেরিকা এখানে কিছুই করতে পারেনি। কিন্তু বাংলাদেশ, আমাদের না আছে অস্ত্রের ভান্ডার, না আছে কূটনৈতিক চ্যানেল, আমরা কি করব? দেখেন পাকিস্তানের অবস্থায় দেখেন, আমেরিকা পাকিস্তানে ঢুকে বিন লাদেনকে গ্রেপ্তার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পাকিস্তান কিছুই করতে পারেনি, অথচ পাকিস্তানের অস্ত্র রয়েছে, সবকিছুই রয়েছে, কূটনৈতিক চ্যানেল নেই। ঠিক তেমনি বাংলাদেশের অস্ত্রও নাই, কূটনৈতিক চ্যানেলও নাই। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এমন নীতি শুধুমাত্র কাগজে কলমেই রয়েছে। আপনি দেখেন, মধ্যপ্রাচ্যের কথাই ধরি আপনাকে, কূটনৈতিক চ্যানেলে আমরা কতটা দুর্বল। বিগত শেখ হাসিনা সময়ের সময় মধ্যপ্রাচ্যে শেখ হাসিনা কয়েকবার সফর করেছেন, অথচ সেখানে আমাদের 1 কোটির মতো প্রবাসী রয়েছে। আপনি নরেন্দ্র মোদীর কথাই ধরেন, উনি প্রতি বছর একবার হলেও মধ্যপ্রাচ্যে সফর করেন, রাষ্ট্রীয় সফর। এটাকে বলে কূটনৈতিক চ্যানেল। এস জয়শঙ্কর প্রতি 2 মাস পর পর মধ্যপ্রাচ্য সফর করে, এটাকে বলে কূটনৈতিক চ্যানেল। আমাদের অস্ত্রের ভান্ডার একেবারে শূন্য। আমরা অস্ত্র শুধু ক্রয় করি, উৎপাদন করি না। আমরা গত 52 বছরে কোনো মিসাইলের পরীক্ষা চালাতে পারি নাই, কারণ আন্তর্জাতিক চাপ আসবে এই ভয়ে। ভারতের চাপের কাছে মাথা নত করে যে জাতি, সে জাতি আমেরিকার চাপ আসলে সে জাতি তো রাষ্ট্রটাই বিক্রি করে দিবে। এনটিভি খুব সুন্দর একটা প্রতিবেদন তৈরি করেছে, তাদেরকে ধন্যবাদ। মনে রাখবেন, তারা আমার মনের কথাগুলো কেন জানি তুলে ধরতেছে। গত 16 বছরে ভারত বাংলাদেশের প্রায় 1 লক্ষ একর জমি দখল করেছে, যদিও বর্তমানে গভর্নমেন্ট খুঁজে পেয়েছে 76,000 একর, যে ভারত দখল করে নিয়েছে 76,000 একর। চিন্তা করে দেখুন, এটা করেছে শুধুমাত্র আমাদের কূটনৈতিক ব্যর্থতার কারণে, সামরিক ব্যর্থতার কারণে। মনে রাখবেন, মুক্তিযুদ্ধ এটা আমাদের নিজস্ব ঐতিহ্য,
কিন্তু মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ভারত যা আদায় করে নিয়েছে সত্যি ইতিহাসে বিরল। যদি আমাদের সে সময়ের মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, তারা যদি এটা জানতো যে মুক্তিযুদ্ধের বিনিময়ে ভারত ৭৬,০০০ একর জমি ভারত দখল করে নিয়েছে, ধরে নিলাম ৭৬,০০০ একর, তাহলে তারা কখনোই এই রাষ্ট্রটাকে স্বাধীন করতো না। আমি জানি অনেক মুক্তিযোদ্ধার গায়ে এখন আগুন ধরে গেছে। ৭৬,০০০ একর ছোট্ট একটা দ্বীপ, তালপট্টি দ্বীপকে কেন্দ্র করে মেজর জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কূটনৈতিক চ্যানেলে ভারত। কিন্তু সেই মেজর জিয়াউর রহমানের উত্তরসূরিরা এখন ভারতের সাথে নম করে। যদি সত্যিকার অর্থে মেজর জিয়াউর রহমানের আদর্শিত কোনো সন্তান থাকতো, তাহলে আমির খুসরো মাহমুদকে অনেক আগে দল থেকে বহিষ্কার করা হতো। কারণ আমরা দেখেছি ভারতের অমিত শাহের সামনে মাথাটা নত করে এই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। আমাদের কূটনৈতিক ভাষা আর শক্তিশালী হওয়া দরকার ছিল। বাংলাদেশের অস্ত্র কাঠামো একেবারে দুর্বল। আমরা চাইলে মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারতাম, কিংবা কোনো রাষ্ট্র থেকে প্রযুক্তি নিতে পারতাম। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর তিনি চায়না, জাপান এবং তুরস্ক এই 3টি রাষ্ট্রের কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে। কেন এটা আরো আগে করা যেত না? তার কূটনৈতিক চ্যানেল খুব শক্তিশালী হওয়ার কারণে তিনি এটা করতে পেরেছেন। চাপ এর আগেও ছিল, এখনো আছে। সেই চাপকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার কূটনৈতিক চ্যানেলে ভারতকে পরাজিত করেছে, আমেরিকাকেও পরাজিত করেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। যিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন তিনি যদি শিক্ষাবিদ হন, তাহলে এই ক্ষেত্রে তাকে শিক্ষামন্ত্রী হিসেবে মানায়, তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মানায় না। এস জয়শঙ্করের পা ধুয়ে পানি খাওয়া দরকার আমাদের রাজনীতিবিদদের। তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়। বাংলাদেশ চাইলেই তুরস্কের কাছ থেকে বিপুল পরিমাণ সহায়তা নিতে পারত সামরিক খাতে, কিন্তু আমরা পারিনি। ওই যে ভারতের ভয়, সে ভয়কে আমরা উপেক্ষা করতে পারিনি। আমরা চায়নার কাছ থেকে পাকিস্তানের মতো অনেক কিছু পেতে পারতাম। পাকিস্তানের সাথে কি আমেরিকার সম্পর্ক খারাপ হয়েছে? হয়নি। পাকিস্তান কূটনৈতিক চ্যানেলে চায়না এবং আমেরিকা দুইটাকে ব্যালেন্সই রেখেছে। এটাই হচ্ছে কূটনৈতিক বিজয়। কিন্তু আমরা পারি না, কারণ আমরা এটা মনে করি যদি আমার গণতন্ত্র নিয়ে কোনো আঘাত আসে, পাকিস্তানে কি গণতন্ত্র নাই? জাপানে কি গণতন্ত্র নাই? সিঙ্গাপুরে নাই? থাইল্যান্ডে নাই? ইন্দোনেশিয়ায় নাই? ইন্দোনেশিয়া চায়নার কাছ থেকে অস্ত্র ক্রয় করে এবং আমেরিকার কাছ থেকে অস্ত্র ক্রয় করে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সাথে চায়নার ও আমেরিকার খুব ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু সামরিক, অর্থনৈতিক সব দিক দিয়ে ইন্দোনেশিয়া তুখার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কূটনৈতিক বিজয়। আপনি কূটনৈতিক বিজয়ের মাধ্যমে বারবার ক্ষমতায় আসবেন, এটা কূটনৈতিক বিজয় নয়। আপনাকে আপনার সামরিক কাঠামোকে শক্তিশালী করতে হবে, এয়ার ডিফেন্স সিস্টেমকে ভালোভাবে কাজে লাগাতে হবে। আমাদের মিলিটারি ফোর্স থেকে যারা দায়িত্ব গ্রহণ করে তারাই ভারতের দাসত্ব করে। এটা ঠিক যে ভারত তার স্বার্থকে সঠিকভাবে আদায় করতেছে, কিন্তু আমরা আমাদের স্বার্থকে ভারতের ক্ষেত্রে আদায় করতেছি না। ইরান থেকে আমাদের যে শিক্ষা, আমাদের কূটনৈতিক এবং আমাদের সামরিক, এই দুইটার দিকে খুব ভালোভাবে নজর দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এমন ডিফেন্স তৈরি করতে হবে যে ডিফেন্সের ভিতরে রাজনীতিবিদরা কথা বলতে পারবে না। পৃথিবীতে একমাত্র মনে হয় বাংলাদেশ, যেখানে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার সাথে সাথে ডিফেন্সের পুরো কাঠামো পরিবর্তন হয়ে যায়। নির্লজ্জ রাজনীতি আমাদের এই দেশে, যেখানে গভর্নমেন্ট পরিবর্তনের সাথে সাথে ডিফেন্সের ফুল কাঠামো পরিবর্তন হয়ে যায়। এবার বুঝেন, এই জন্যই তো ডিফেন্সের মধ্যে রাজনীতি ঢুকে গেছে। ডিফেন্সের মধ্যে এখন দুইটা কাঠামো, কেউ এই পক্ষ, কেউ ওই বিপক্ষ। এই এবং বিপক্ষ নিয়ে ডিফেন্সের কাঠামো তৈরি হওয়ার কারণে রাজনীতিবিদরা খুব ভালো সুযোগ পায় এবং ভারত এই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। তাই ডিফেন্সকে পুরোপুরি রাজনীতি মুক্ত রাখতে হবে। আশা করি অনেকে বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ইরানের কাঠামো রয়েছে, ইরানের কূটনৈতিক চ্যানেল রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এখন রাশিয়া ও চায়না সফর করতেছেন। তিনি কিন্তু রাশিয়া ও চায়না থেকে কড়া বার্তা পাঠাচ্ছেন আমেরিকার দিকে। এবার বুঝেন, তিনি কিন্তু শুধু বার্তা নয়, রাশিয়া ও চায়নাকে রাজি করাচ্ছেন যাতে ইরানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। তিনি প্রয়োজন হবে তখনই যেন তারা অস্ত্র নিয়ে ইরানে হাজির হয়। দেখেন, তিনি কিন্তু সফর করার আগেই শুধুমাত্র চায়নাতে একটা ফোন করেছেন। ফলে চাইনিজ গভর্নমেন্ট দুইটা কার্গো বিমান পাঠিয়েছে ইরানে। সেখানে কি রয়েছে সেটা হয়তো এই দুটি রাষ্ট্র নিজস্বভাবে বলতে পারবে। আমাদের কথা হচ্ছে একটাই, আমাদের ডিফেন্স কাঠামোকে রাজনীতি মুক্ত রাখতে হবে। আজ হোক কাল হোক তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যই লাগবে, আর সেখানে বাংলাদেশের যে ঝুঁকিতে নাই
তা কি বলতে পারবেন? আমারও ভারতের চাপে আমরা রয়েছি। ভারত কি এই চাপটাকে সুযোগটাকে কি কাজে লাগাবে না? অবশ্যই লাগাবে। আমাদের ডিফেন্সকে ভারত পুরোপুরি ভেঙে এখানে বিপুল পরিমাণ ভূমি তারা দখল করে নেবে। ইতিমধ্যে তারা ৭৬,০০০ একর জমি তারা দখল করে নিয়েছে। তারা কি তাদের সেই চিকেন নেককে কেন্দ্র করে নিরাপত্তা কাঠামো বাড়াবে না?